সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলার নির্বাচনের প্রচার। ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বেশি। কাল থেকে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু। ভারতের জেলেদের প্রবেশ বন্ধের দাবি। চট্টগ্রামের সন্তান বাবরের এভারেস্ট জয়। ফের উড়ল লাল সবুজের পতাকা। গর্বিত মা বাবা। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। এই ধাপে ১৫৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী মঙ্গলবার। রবিবার সকালে মাঠে নেমে পড়েন উপজেলা নির্বাচনের প্রার্থীরা। শেষ মুহূর্তেও নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নরসিংদীতে ভোট হবে মনোহরদী ও বেলাবু উপজেলায়। মনোহরদীতে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ স্বপন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন। ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যারা মাঠে পর্যায়ে সবসময় থাকে তাদেরকে আমরা ভোট দিব। আমাদের দেশের জন্য কাজ করতে পারে, জনগণের পাশে যেন সর্বক্ষণ থাকতে পারে, এমন একজন সুন্দর ব্যক্তি আমরা চাই। টান টান উত্তেজনা বিরাজ করছে মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। চেয়ারম্যান পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় কিছুটা শঙ্কায় সাধারণ ভোটাররা। তবে ভোটের দিন পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বলে আশা করেন এই কর্মকর্তা। কেউ যদি এই কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সে যতটাই শক্তিশালী হোক না কেন, আসলে রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ না। ময়মনসিংহের মুক্তাগাছা, সদর ও গৌরীপুর উপজেলার সর্বত্র নির্বাচনের আমেজ। সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এই ৩ উপজেলায় ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১শে মে দিনাজপুরের ৪টি উপজেলায় ভোট হবে। উন্নয়ন ও ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের আশা করছেন তারা। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নির্বাচন ঘিরে দিনরাত গণসংযোগ ও উঠান বৈঠক করেন প্রার্থীরা। এলাকায় শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আশ্বস্ত করেন তারা। পঞ্চগড়ের বোদা, দেবীগঞ্জ উপজেলার আনাচে কানাচে নির্বাচনী উৎসব। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট হবে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জে। ২ উপজেলাতেই প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সবাই অবাধ সুষ্ঠু ভোটের ব্যাপারে আশাবাদী। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। উপজেলা নির্বাচনে বিস্তারিত জানাতে মাগুরা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী কাশেমুর রহমান। কাশেম, মাগুরায় কয়টি উপজেলায় ভোট হচ্ছে? ভোটার বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ কি কোনো অভিযোগ করেছেন কিনা এখন পর্যন্ত? সার্বিকভাবে নির্বাচনের আমেজ ভোটারদের মধ্যে কতটা দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরও জানাবেন। দোলা যেমনটি বলছিলেন, এই যে উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরার 2টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মাগুরা মোহাম্মদপুর উপজেলা এবং শালিকা উপজেলা। তো এই যে নির্বাচনের যে প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা দিনরাত আসলে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো এই প্রচারণা চালাতে গিয়ে এখন পর্যন্ত আমরা এই উপজেলা দুটিতে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখিনি। মোটামুটি শান্তিপূর্ণভাবেই এই যে ভোটের যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু চলছে। এখানে বলে রাখতে চাই যে 2টি উপজেলায়, যার মধ্যে মোহাম্মদপুর উপজেলাতে চেয়ারম্যান পদে প্রায় 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া শালিকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তো এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে, এমনটাই কিন্তু ভোটাররা আশা করছে। আমরা 2টি উপজেলাতে যদি বলি যে একাধিক প্রার্থী থাকলেও এখানে কিন্তু মূলত 2-1 জন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে প্রত্যেকটি উপজেলাতে, এমনটাই ভোটাররা আভাস দিচ্ছেন। এবং এইখানে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বেশিরভাগই বলতে কি তারা সবাই জেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। কেউ সভাপতি, কেউ সহসভাপতি, কেউ বা সদস্য। তো এই তাদের মধ্যে মূলত
প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটাই কিন্তু ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। এবং ভোট যে সুস্থ সুন্দরভাবে হবে এমনটাও কিন্তু আশা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা। আমি 2 উপজেলারই নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছে যে মোটামুটি কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ খুব কমই রয়েছে, কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে তারা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে করেছে, যে কারণে সহিংসতার আসলে কোনো সম্ভাবনা নাই তেমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। তারপরেও পরিস্থিতি বিবেচনায় তারা প্রস্তুত রয়েছেন এইখানে। এছাড়া ভোটার যারা আছেন তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে আমরা দেখেছি যে এই কয়েকদিন প্রচারণায় তারা অংশ নিয়েছেন। প্রার্থীরা যে আশ্বাস তাদেরকে দিয়েছেন তারাও সেটি নেওয়ার চেষ্টা করেছেন। তারা আমাদেরকে বলেছেন যে তারা যোগ্য প্রার্থীকেই মূলত এই নির্বাচনে ভোট দিবেন। এবং আমি এই যে উপজেলাটি এই মুহূর্তে আছে মোহাম্মদপুর উপজেলাতে, এখানে আমরা দেখেছি যে একাধিক প্রার্থী থাকলেও এইখানে যে জেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য কবিরুজ্জামান কবির, এই যে 2-3 জন তাদের মধ্যেই মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা যেমনটি দেখেছি যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনি ভোটারদের দ্বারে গিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে 40-50 বছরের উপরে রাজনীতির সাথে সম্পৃক্ত, তিনি তাদেরকে সেই ব্যাপারটি বোঝানোর চেষ্টা করছেন ভোটারদেরকে যে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আপনারা আমাকে শেষ সময় অন্তত শেষ বেলাতে এসে একটি চেয়ার দিন। এর আগেও তিনি একাধিকবার নির্বাচন করেছেন। এছাড়া তার যে প্রতিদ্বন্দ্বী যারা আছেন, ব্যবসায়ী প্রার্থী যারা রয়েছেন, তারাও ভোটারদের দ্বারে যাচ্ছেন। তারা বলছেন যে আমাদের অর্থকড়ির অভাব নয়, আমাদের এখান থেকে অর্থ আয় করার উদ্দেশ্য নয়, আমরা মানুষের সেবা করতে চাই। তারা সেই সেবাই কিন্তু মূলত করতে আসেন। সেই বিষয়গুলো তারা ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করছেন, ভোটারদেরকে তাদের পক্ষে টানার চেষ্টা করছেন। তো দোলা এই মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাশিমুর রহমান। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের 70% ব্যবসায়ী জানিয়েছে টিআইবি। গত 5 বছর উপজেলা পরিষদের পদে থাকা প্রার্থীদের আয় 141 ভাগ আর অস্থাবর সম্পদ 232 ভাগ বেড়েছে। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট হবে 21 মে। এবার 160টি উপজেলায় নির্বাচনের কথা থাকলেও 3টি স্থগিত করা হয়েছে। বাকি 157টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1811 জন। নির্বাচন কমিশনে জমা দেওয়া এসব প্রার্থীর হলফনামার তথ্য উপাত্ত তুলে ধরতে রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিষ্ঠানটির বিশ্লেষণে দেখা যায়, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় এবার ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বেড়েছে শতকরা 8 ভাগ। আর গত নির্বাচনে জয়ী চেয়ারম্যানদের 5 বছরে আয় বেড়েছে 148 ভাগ, অস্থাবর সম্পদ বেড়েছে 231 ভাগ, ভাইস চেয়ারম্যানদের আয় বেড়েছে 196 ভাগ, অস্থাবর সম্পদ 383 ভাগ এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের আয় বেড়েছে 156 ভাগ, অস্থাবর সম্পদ বেড়েছে 125 ভাগ। যে তথ্য দেয়া হয়েছে হলফনামায়, সেটির আমরা সবসময় মনে করি যে পর্যাপ্ততা এবং গভীরতা যথার্থতা নিয়ে প্রশ্ন আছে। তারপরেও যে চিত্র আমরা দেখেছি, এটা সম্পদ বৃদ্ধির মানদণ্ড যদি বিচার করি একটা মাপকাঠি হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে সেটা যেটা দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধিদের অবস্থান তাকে নিজেদের সম্পদ বিকাশের সুযোগ হিসেবে দেখা হচ্ছে, সেটারই তথ্য আমাদের কাছে আছে। টিআইবি জানায়, দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের 17 জন সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজন। দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি, সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। ক্ষমতা এবং আয় ও সম্পদের বিকাশকে কেন্দ্র করে নির্বাচনী ধারা যেটা আছে সেটি প্রকটতর হচ্ছে। এখানে রাজনৈতিক আদর্শ, এমনকি দলীয় আনুগত্য বা দলীয় আদর্শ বা দলীয় শৃঙ্খলা, সেটার কোনো বাস্তব উপস্থিতি ক্রমাগতই কমে আসছে। টিআইবির নির্বাহী পরিচালক অভিযোগ করেন, প্রার্থীদের হলফনামায় কোনো অসামঞ্জস্য দেখলে নির্বাচন কমিশন, এনবিআর ও দুদকের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু তারা নির্বিকার। যে ডেটাগুলো আছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। পরের প্রসঙ্গে যাচ্ছি। এবার বছর জুড়েই ছিল ইলিশের আকাল। তার উপর কাল থেকে শুরু হচ্ছে মৎস্য আহরণে 65 দিনের নিষেধাজ্ঞা। বিপাকে পড়া জেলেরা নিষেধাজ্ঞাকালীন প্রণোদনা বাড়ানো এবং পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন। এবছর গভীর সাগরে যাওয়া বেশিরভাগ ট্রলারই প্রতি ট্রিপে ফিরেছে খুব কম সংখ্যক ইলিশ নিয়ে। অনেকে আবার ফিরেছেন একেবারেই খালি হাতে। এতে জেলে ও ট্রলার মালিকরা ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন। এবছর আমরা ইলিশ মাছ আপনি পাই নাই,
আরো এই 65 দিন অবরোধ দিয়েছে। হ্যাঁ, আমরা এমনি লোসকানে আছি। যারা জেলে জেনুইন এরা চাল পায় না, চাল পায় বিভিন্ন এলাকার লোক, গাড়িওয়ালা, রিস্কিওয়ালা, ভ্যানওয়ালা। এই অবস্থায় আগামী 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত শুরু হচ্ছে মৎস্য আহরণের উপর 65 দিনের নিষেধাজ্ঞা। হতাশ মৎস্যজীবীরা বলছেন, নিষেধাজ্ঞার এই সুযোগ কাজে লাগিয়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ শিকার করে। এছাড়া সরকারের দেয়া সামান্য প্রণোদনায় তাদের সংসার চলে না। এই জায়গায় অবরোধ দিয়ে দিয়েছে এবং দেখা গেছে ভারত কোনো অবরোধ নয়, ভারতওয়ালারা সবসময় 24 ঘন্টা মাছ ধরে। ভারতওয়ালারা মাছ ধরবে, আমরা না খেয়ে থাকবো। যে অবরোধ দিতে আছে ভারতীয়রা মাছ ধরে যেতেছে। অবরোধ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। জেলেদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। ইতিমধ্যে আমরা ব্যানার, তারপরে লিফলেট বিতরণ এবং মাইকিং এর কার্যক্রম শেষ করছি এবং আমাদের সচেতনতামূলক সভা চলমান আছে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলে রয়েছে প্রায় ৭৫,০০০। ৬৫ দিনের জন্য এদের প্রত্যেকে পাবেন ৮০ কেজি চাল। দীপ্ত, বার্তাকক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী আবিদুল আলম। আবিদুল, ভারতের জেলেদের বাংলাদেশের জলসীমায় মাছ শিকার ঠেকাতে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে, এই বিষয়ে তাদের তৎপরতা কেমন দেখছেন? দোলা, আপনি যেমনটি বলছেন, আমরা জানি যে আজ মধ্যরাত থেকে সামুদ্রিক মাছের প্রজনন এবং তাদের উৎপাদন বাড়াতে মৎস্য বিভাগ ইতিমধ্যে আজ মধ্যরাত থেকে বিশেষ করে 20 মে থেকে 23 জুলাই প্রায় 65 দিনের নিষেধাজ্ঞা ইতিমধ্যে আরোপ করেছে। তার ধারাবাহিকতা ভোলার যে সমস্ত সমুদ্রগামী জেলেরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের ঘাটে চলে আসা শুরু করেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমরা জেলেদের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত, তাদের যে জেলেরা রয়েছে তারা কিন্তু আমাদের যে সীমানা এসে তারা কিন্তু মৎস্য আহরণ করছে। সেক্ষেত্রে আমাদের জেলেদের ভেতরে কিছুটা হতাশ এবং ক্ষোভ কাজ করছে যে আমাদের দেশীয় যেই আইন প্রয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু অন্য দেশ যেহেতু এখানে মাছ আহরণ করছে সেক্ষেত্রে আমাদের যে সম্পদ সেটা কিন্তু যথাযথভাবে আমরা রক্ষা করতে পারছি না। সেক্ষেত্রে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। পাশাপাশি জেলেরা কিন্তু একটি হতাশা কাজ করছে তাদের ভেতরে যে এই নিষেধাজ্ঞার কারণে যে জেলেরা তারা যে 65 দিন যে তারা ঘরে বসে থাকবে বা তারা নিরুপায়, তাদের কোনো কাজ থাকবে না। সেক্ষেত্রে সরকার যেই বরাদ্দ ইতিমধ্যে গ্রহণ করেছে বা যে সহযোগিতা করবে তা যেন খুব দ্রুত বাস্তবায়ন করে। আমরা মৎস্য বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি যে ভোলাতে প্রায় সমুদ্রগামী প্রায় লক্ষাধিক জেলে রয়েছে, তার ভেতরে 65,000 রয়েছে নিবন্ধিত এবং প্রায় 30,000 রয়েছে অনিবন্ধিত। মৎস্য বিভাগ যেটা জানিয়েছে যে এই নিষেধাজ্ঞা চলমান অবস্থায় সরকার কর্তৃক প্রতিটি জন জেলেকে 86 কেজি করে চাল বিতরণ করবে এবং যে সমস্ত অনিবন্ধিত জেলে রয়েছে সেক্ষেত্রে সরকার যে ভূমিকা নিবে সেভাবে যথাযথভাবে তারা কাজ করবে। এ ছিল ভোলা থেকে সর্বশেষ। দোলা। ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবিদুল আলম। শিল্প খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সবাইকে আন্তরিক হতে হবে, দূষণমুক্ত রাখতে হবে পানি। আজ ঢাকায় 111তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য SME মেলার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে তৈরি পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। মোট শিল্প কর্মসংস্থানের শতকরা প্রায় 85% এই খাতে হয়ে থাকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার থেকে শুরু হয়েছে 7 দিনের SME মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী আয়োজনে 7 জন ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন সরকার প্রধান। দেশি পণ্যের প্রসারে SME মেলার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিদেশে কিন্তু কোনো পণ্য রপ্তানি করতে গেলে যদি কিছু হস্তশিল্প হয় সেটার কিন্তু আলাদা কদর আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কাজে আমাদের শুধু রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, পাশাপাশি আমার দেশের ভিতরে অভ্যন্তরীণ বাজার যাতে সৃষ্টি হয় তার জন্য দারিদ্র্য বিমোচন করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, সেদিকে বিশেষ দৃষ্টি রেখে আমাদের অর্থনৈতিক নীতিমালা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। সরকারের প্রধান নির্বাহীর বক্তব্যে উঠে আসে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বিষয়টি। বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে
বিরাটভাবে বাধা সৃষ্টি করছে এবং মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতির উপর আবারও গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। আমাদের কূটনৈতিক মিশন যেগুলি আছে, অ্যাম্বাসি আছে, তাদেরকে আমি নির্দেশ দিয়েছি এখনকার কূটনীতি এটা শুধু মানে পলিটিক্যাল ডিপ্লোম্যাসি না, এটা ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে। অর্থাৎ তাদেরও পদক্ষেপ নিতে হবে যে যে দেশে আছেন সেই দেশের চাহিদা কী, সেই চাহিদা অনুযায়ী কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, পাশাপাশি আমাদের বিনিয়োগ যাতে আসে। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। শেষ হবে আগামী 25 মে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। আরও এক বাংলাদেশি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি চট্টগ্রামের বাবর আলী। এ নিয়ে মোট 5 বাংলাদেশি এভারেস্ট জয় করলেন। রবিবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর। বেস ক্যাম্প টিমের বরাতে এই তথ্য নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। সন্তানের এমন অর্জনে গর্বিত বাবরের পরিবার। এর আগে প্লাস্টিক বন্ধের দাবিতে বাবর হেঁটে প্রদক্ষিণ করেছিলেন দেশের 64 জেলা। মেট্রো রেলের ভাড়ার উপর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট নেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিষয়টিকে এনবিআরের ভুল সিদ্ধান্ত উল্লেখ করে সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন রাজধানীতে লক্কর ঝক্কর বাসগুলো লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেন তিনি। ভ্যাট ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীকে। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সকালে ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা জানিয়েছে আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদ। সংগঠনের আহ্বায়ক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্য সচিব সৈয়দ সামাদুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। 2022 সালের 19 মে লন্ডনে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর জীবন অবসান হয়। গাফফার ভাইয়ের কোনো বিকল্প নেই, আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতে হবে কি না সেটা এক বিরাট প্রশ্ন। মুক্তিযুদ্ধের চেতনার এক শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি। দেরিতে হলেও আমরা একটা উদ্যোগ নিয়েছি আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদ গঠন করে, এবং আমরা চেষ্টা করছি এটাকে জাতীয় একটা আবয়ব দেওয়ার, এবং সরকারি মহল থেকে এটাকে উদ্যোগ নেওয়া হবে। কারণ গাফফার চৌধুরীর মতো লোকদেরকে যদি জাতীয়ভাবে স্মরণ করা না হয়, এটা এই জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক হবে। কিরগিজস্তানে বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় পড়েছে। দফায় দফায় হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, তবে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। 13 মে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে মিশরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর ওপর স্থানীয়রা হামলা চালায়। পরে দলে দলে দেশটির নাগরিকরা সেখানে জড়ো হয়। এক পর্যায়ে পাকিস্তান, ভারত সহ অন্যান্য দেশের মেডিকেল শিক্ষার্থীদের ওপরও হামলার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলকে লক্ষ্যবস্তু করা হয়। এই অবস্থায় দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা। বাংলাদেশের কয়েকশো শিক্ষার্থীও সেখানে পড়ছেন। উজবেকিস্তান থেকে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে খোঁজ খবর রাখছে।
নিজ নিজ দেশের শিক্ষার্থীদের সতর্কতার সাথে চলাফেরার নির্দেশ দিয়েছে ভারত ও পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, কিরগিজস্তানের একদল দুর্বৃত্ত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মেডিকেল শিক্ষার্থীদের নিশানা করেছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, বিশকেকের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি হটলাইন চালু করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পাকিস্তানিরা দেশে ফিরতে চাইলে ইসলামাবাদ উদ্যোগ নেবে। কিরগিজ পুলিশ জানিয়েছে, বিদেশিদের ওপর হামলার ঘটনায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকার। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। যথাসময়ে মাঠে গড়াবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র 3 ম্যাচের টি20 সিরিজ। ঝড়ের কারণে স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হলেও ম্যাচের আগেই মাঠ প্রস্তুতের ব্যাপারে আশাবাদী বিসিবি। এই সিরিজ সামনে রেখে শনিবার অনুশীলন করে বাংলাদেশ দল। প্রেরি ভিউ স্টেডিয়ামে অবস্থিত ড্রেসিং রুম, খেলোয়াড়দের ডাগআউট, ভিআইপি টেন্ট, সাইড স্ক্রিন সহ মাঠের সব স্থাপনা অস্থায়ী হয়, সবই ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়। তবে তাতে খেলোয়াড়দের অনুশীলনে বাধা পড়েনি। জিম আর নেটে অনুশীলন করে দিনটিকে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে কাজ করেছে নাজমুল হোসেন শান্তর দল। 21 মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি20। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার। ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বেশি। কাল থেকে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা শুরু, ভারতের জেলেদের প্রবেশ বন্ধের দাবি। চট্টগ্রামের সন্তান বাবরের এভারেস্ট জয়, ফের উড়ল লাল সবুজের পতাকা, গর্বিত মা বাবা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।